বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এখনও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বদলের প্রস্তাবের বিপরীতে অনড় বিএনপি। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন নিয়ে দিনভর চলে যুক্তিতর্ক। ঐক্যমত্য কমিশনের 691 সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি বিএনপির, 5 শতাধিক নিয়ে একমত দলটি, আর বাকিগুলো নিয়ে রয়েছে পর্যবেক্ষণ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে তৃতীয় দফা বৈঠকে দিনভর সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। বেশিরভাগ বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে দুপক্ষই। এদিন আলোচনা হয় বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন নিয়ে। 3 দিনে 25 ঘন্টার আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি বদলের প্রস্তাবের বিপরীতে নিজেদের অবস্থানে অনড় বিএনপি। আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনে একমত হলেও প্রার্থীদের ন্যূনতম বয়স 21 করার বিপক্ষে বিএনপি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত। ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন। আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ। আমরা একমত। 21 বছর বয়স যে এমপিদের জন্য সেটা আমরা ভিন্নমত পোষণ করেছি। 2 জন ডেপুটি স্পিকার হবেন, একজন বিরোধী দল থেকে, একজন সরকারের, 2 জনই বিরোধী দল থেকে আপার হাউস এবং লোয়ার হাউসে। এটা আমাদের প্রস্তাব, আমরা একমত। কমিশনের সুপারিশের বিপরীতে বিএনপি দলীয় সংসদ ও প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি থাকার পক্ষে মত দিয়েছে। এছাড়া জরুরি অবস্থা জারি নিয়ে প্রস্তাবিত সুপারিশ অগ্রহণযোগ্য বলছে দলটি। একই ব্যক্তি যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই, এরকম ইনস্টেন্স অনেক আছে। কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নির্দিষ্ট না করে কমপক্ষে 2 থেকে 3 জন রাখার প্রস্তাব করা হয়েছে বিএনপির তরফ থেকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্র মানুষের কল্যাণে কাজ করতে সরকারে আসতে চায় বিএনপি। সংস্কারের 31 দফা শীর্ষক এক অনলাইন কর্মশালায় এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 ঘন্টা ধরে চলা প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিএনপির নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, 31-এ শেষ নয়, ভালো প্রস্তাবনা পেলে প্রয়োজনে বাড়তে পারে দফা। জানিয়েছেন অনেক সময় নষ্ট হয়েছে, সামনের দিনে জনগণের সমর্থন নিয়ে সময়কে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে জনগণ। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে। আমরা জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে আমরা যে করব তার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আমরা এই দেশের 20 কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য চান জাতীয় নাগরিক পার্টির নেতারা। রাজধানী খামারবাড়িতে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানিয়েছেন তারা। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলেও তারা সেটি করেনি। দলটির অনেক নেতাকে জেল থেকে বের করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন এনসিপি নেতারা। বলেন, ভবিষ্যতে অন্য দলের মধ্য দিয়ে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, তাই সংস্কার জরুরি। বাংলাদেশের কোন গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগের আর কোন রাজনৈতিক করার অধিকার তার থাকতে পারে না। এই সন্ত্রাসী, গণহত্যাকারী, স্বাধীনতা বিরোধী দল হিসাবে অতি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জনগণকে সাথে নিয়ে এই যারাই আবার আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিহত করব ইনশাআল্লাহ। নানা যুগ সন্ধিক্ষণে ভূমিকা থাকলেও মতাদর্শ হিসেবে বাংলাদেশে তেমন সুবিধা করতে পারেনি বাম রাজনীতি। জনসম্পৃক্ততার অভাব আর
অদূরদর্শী রাজনীতির চর্চা ক্রমেই দুর্বল করে ফেলেছে বাম আদর্শকে। বিশ্লেষকরা বলছেন, অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে দেশের বাম রাজনীতি। সাদবিন শফিকের রিপোর্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের হাত ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কমিউনিস্ট আন্দোলন। শত বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ও সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশও শুরু হয় বাম রাজনীতির পথ চলা। মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির দ্বিধাবিভক্ত অংশগ্রহণ থাকলেও স্বাধীনতা আন্দোলনকে পোক্ত ভিত্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনেকেই স্বীকার করেন, যদিও এরপর ক্ষয়িষ্ণু রূপ পেয়েছে বাম আন্দোলন। 90-এ যখন সিভিলিয়ান গভর্নমেন্ট আসলো, দুইটা দল তারা কিন্তু এইটার বেনিফিট নেওয়া শুরু করলো যে আমরা দুইজনই আছি, আর কোনো প্লেয়ার নেই। এবং এইটার ফলাফলকে চ্যালেঞ্জ করার মতো শক্তি নিয়ে, বিচক্ষণতা নিয়ে বামপন্থীরা দাঁড়াইতে পারে নাই। রাজনীতির মধ্যে যখন অর্থনৈতিক প্রণোদনা বেশি ঢুকে যায়, সেটা আমার ধারণা বাম রাজনীতিতেও এই প্রণোদনাটা ঢুকে গেছে বলে আমি ধারণা করি। যে প্রণোদনার কারণে আপনার রাজনীতিতে একটা ওভারঅল ধস নেমেছে। আদর্শকে সহজবদ্ধ করে জনগণের কাছাকাছি নিয়ে যেতে না পারাকে বাম ঘরানার রাজনীতির বড় ব্যর্থতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখনো বহু মানুষ আছে যারা আসলে একটা এই আদর্শটাকে ধারণ করে তারা এখনো বেঁচে আছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের আমাদের সোশ্যাল ক্যাপিটাল। নতুন বাস্তবতায় যদি নতুনভাবে এই মানুষগুলো দাঁড়াতে পারে, এটা আমাদের দেশের জন্য একটা বড় কাজে লাগবে আর কি। প্রবীণ এই বাম রাজনীতিবিদ মনে করেন, একটি অংশের আওয়ামী লীগের সাথে গাঁটছড়া ও জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নবিদ্ধ অবস্থান আরও দুর্বল করেছে বামদের ভিত্তি। ভবিষ্যৎ নিয়েও আছে স্পষ্ট শঙ্কা। বামপন্থীদের একটা অংশ আগে থেকেই 14 দলে গিয়ে ডোন্ট ডিস্টার্ব হাসিনা এই থিওরির ভেতরে চলে গেছে। আরেকটা হলো এর বাইরে যারা ছিল তাদের ভিতরেও এই আন্দোলনে আমাদের লাভ কি, আরেকটু সাহসের সঙ্গে যদি তারা ভূমিকা পালন করত, তাহলে পরে আরও বেশি ইন্টারভিন করতে পারত ঘটনাবলীর ভেতরে। সেইটা না করাটা ভুল হয়েছে। বাম রাজনীতির ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল বলে মনে হয় না আমার কাছে। তাদেরকে একটু ব্রড বেসড পিপল সেন্ট্রিক প্রোগ্রাম নিয়ে আসতে হবে এবং কৃষকের সমস্যা, শিক্ষকের সমস্যা, ছাত্রদের সমস্যা, আপামর জনগণের সমস্যা, ইভেন দ্রব্যমূল্য, তাদের এজেন্ডা কি? তাদের কোনো এজেন্ডা নাই। কৌশল পরিবর্তনে সুবিধাজনক অবস্থান নাকি আদর্শিক দুর্বলতায় অপ্রাসঙ্গিক হয়ে পড়া, ভবিষ্যতে দেশের বাম রাজনীতির ভাগ্যে কি আছে তা সময় বলে দেবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল, এমন দাবি পুলিশ সদর দপ্তরের। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এছাড়া ঋণের নামে 7,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। আওয়ামী লীগ আমলের প্রতাপশালী পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ 5 আগস্টের আগেই যার দুর্নীতি ও অপকর্মের চিত্র প্রকাশ্যে আসে, সে সময় দেশ ছেড়ে পালান বেনজির। একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এবার আলোচিত সাবেক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কথা জানালো পুলিশ সদর দপ্তর। তবে এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় এ সংক্রান্ত কোনো তথ্য আপ করা হয়নি। এছাড়া পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর পরিবারসহ তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছে দুদক। তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। দুদকের মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজেকে সে দেশের নাগরিক দাবি করলেও তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করতে চায় সংস্থাটি। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার এ মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানিয়েছেন 195 দিনের তদন্ত শেষে 90 পৃষ্ঠার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এ মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেকেই আছেন। এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটি নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরেই।
দেখছেন ATI নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই GBTL। বিশ্বের জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। কাতারের দোহায় আর্থনেট সম্মেলনের উদ্বোধনে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে বাংলাদেশের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তির সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে জনগণ, বিশেষ করে যুব সমাজ, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ে তুলবে। আর্থনেট সম্মেলনে বক্তৃতার পাশাপাশি দোহায় কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংঘর্ষ যেন ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ডাল ভাত। কয়েকদিনের ব্যবধানে আবারও মারামারিতে জড়িয়েছে তারা। তুচ্ছ ঘটনায় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ইট পাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চালায় হামলা। চড়াও হয় পুলিশের উপরও। সংঘর্ষের জেরে সিটি কলেজ আগামী 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংঘর্ষে জড়ানো নিত্য নৈমিত্তিক ঘটনা বানিয়ে ফেলেছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। কিছুদিন পরপরই কারণে অকারণে একে অপরের উপর চড়াও হচ্ছেন তারা। বুধবার সকাল থেকে 2 কলেজের শিক্ষার্থীদের মাঝে হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে সিটি কলেজ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার ট্রেনিং কলেজের সামনে। 2 পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। ক্লাস শেষে আমাদেরকে ক্লাসের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল, বের করা হয়নি। কলেজের গেট অনেক খারাপভাবে ওরা নষ্ট করতেছে। ভিতরে অবস্থা অনেক খারাপ, ওরা গ্লাস টাস ভেঙে ভিতরে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ সময় ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে এটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। এটা আসলে কতদিন চলবে এটা আমরা দেখি। আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, 2 কলেজকে এঙ্গেজ করে, আমি বারবার বলছি যে এটার পার্মানেন্ট সলিউশন দরকার। 3 কলেজের প্রফেসরদেরকে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সবাইকে নিয়ে আমরা বসেছি। একটা পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যায় যাতে আর এই সংঘর্ষ সৃষ্টি না হয়। আসলে সব কলেজের ছাত্ররাই তো আমাদের ছাত্র। ঢাকা ও সিটি কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে বসে অরাজক পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24। অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 27 শিক্ষার্থী। 2 জন অসুস্থ হওয়াতে নেওয়া হয়েছে হাসপাতালে। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এই কর্মসূচি পালন করছেন তারা। অনশনস্থলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম। শিক্ষকরা একাধিকবার অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি তারা। বলেন, 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু বিচার হয়নি। ওই ঘটনার পর 5 দফা দাবি জানালেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাই উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আগে আমি একটু ডাক দিতে পারতাম কাউকে, এখন আমি জোরে একটা ডাক দিতে পারি না। তার মধ্যে একজনের জুনিয়র 23 ব্যাচ, এতটুকু কষ্ট হয়েছে যে ওরা আমরা বলছি ওই জন্য ভেঙে ফেলে, তো ওকে ভেঙে ফেলানো হয়েছে। সকল পেশার মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়েছে, এরপরে ইন্টারিম আমাদের দিকে নজর দেয় না। আসলে তারা কি চাইতেছে আমরা জানি না। তারা কি চাইতেছে 2-4টা লাশ এখান থেকে পড়ে যাক? আমরা আমাদের দাবিতে অনড়। আমরা যতদিন বেঁচে আছি আমরা এই দাবি থেকে সরবো না। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। গত 19 এপ্রিল ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ ঘটনায় নিহতের করা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতা সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও 25 থেকে 30 জনকে মামলায় আসামি করা হয়। মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না। যশোরে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কারো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নিতে হবে। দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। বিভিন্ন থানা থেকে
যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে। যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে, কিন্তু তাকে দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই যে টিএলসি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটি, নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই।